আজকে আমরা করব অজানা রাশির জগৎ, মানে বীজগাণিতিক রাশির জগৎ। গত বছরে এটার নাম ছিল অজানা রাশির জগৎ। এই বছরে এই চ্যাপ্টারের নাম দিয়েছে বীজগাণিতিক রাশির জগৎ। আমরা গণিতের তিনটা শাখা, মোটামুটি মৌলিক তিনটা শাখা নিয়ে পড়াশোনা করি: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। তার মধ্যে একটা মৌলিক শাখা হলো বীজগণিত, এবং এটি অনেক প্রাচীন। ঠিক আছে, অনেক বছর আগে এটা চর্চা হয়েছে, আবিষ্কার হয়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা বীজগণিত নিয়ে কথা বলবো, ঠিক আছে? আমরা ষান্মাসিকে বীজগণিতের একটা চ্যাপ্টার পেয়েছিলাম, সেটা হলো পূর্ণ সংখ্যার জগৎ। কিন্তু সেটাতে কিন্তু বীজগণিতের তেমন কিছু ছিল না, শুধু ওই সংখ্যা প্রতীকগুলো, প্লাস মাইনাস হয়তো এগুলো ছিল। কিন্তু এখন আমরা বীজগণিতের একটু বিস্তর আলোচনা করব এবং সেগুলো খুব সুন্দর করে শিখার চেষ্টা করব। দেখো, বীজগণিত, বীজগণিত, তো বীজগণিতটা আসলো কি করে? বীজগণিত, বীজগণিত ইংরেজিতে বীজগণিতকে কি বলা হয়? বীজগণিত ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যালজেব্রা বা আলজেব্রা, যে যেটা বলে অ্যালজেব্রা। ঠিক আছে, বীজগণিত ইংরেজিতে যেটাকে বলা হয় অ্যালজেব্রা। এটা একটা, কিন্তু ইংরেজিতে বলা হয় অ্যালজেব্রা, কিন্তু এটা একটি কি শব্দ বাবা? আরবি শব্দ। এটা একটা কি শব্দ? আরবি শব্দ। আমাদের বাংলাদেশে দেখো, আমরা বাংলায় বলি এরকম চেয়ার, কিন্তু চেয়ার কি বাংলা শব্দ? আমরা তো চেয়ার একদম বাংলায় মনে করো নিয়ে নিয়েছি, কিন্তু চেয়ার তো বাংলা শব্দ না, তাই না? চেয়ার পারিভাষিক শব্দ, ওই রকম। ঠিক আছে, তো আমরা বীজগণিত মানে কি, ইংরেজিতে যেটাকে আমরা বলি অ্যালজেব্রা, এটা একটা আরবি শব্দ। তো এটা কে প্রথমে ইউজ করলো? যেরকম মনে করো বাংলাদেশ 1947 সালে যখন দেশ ভাগ হয়, ভারত ভাগ হয়ে যখন দুইটা দেশ হয়, পাকিস্তান আর ভারত, ভারতবর্ষ ভাগ হয়ে, তখন কি কেউ বাংলাদেশ বলতো এই দেশটাকে? কেউ না কেউ একদিন আন্দোলন করতে গিয়ে বা বৈষম্যের শিকার হয়ে বলেছিল যে আমরা একটা দেশ গঠন করব, দেশটার নাম বাংলাদেশ। তো ওই প্রথম কে বলেছিল, উচ্চারণ করেছিল? ঠিক আছে, এরকম যে এই বীজগণিত বা অ্যালজেব্রা শব্দটা প্রথম কে ব্যবহার করেছিল? ঠিক আছে, এটা প্রথম ব্যবহার করেছিল, নাম অনেক বড়, পুরা নাম একবার একটু লিখে নাও, তারপরে আমরা ছোট করে আবার লিখবো। আবু আব্দুল্লাহ, আমরা মোটামুটি অনেকেই জানি এটা। আবু আব্দুল্লাহ মুহাম্মদ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ মুসা আল আচ্ছা খোয়ারিজমি। স্যার। আচ্ছা, আমরা আমরা ছোটবেলায় এটা খারিজমি পড়েছি, খারিজমি। অনেক বইয়ে খারিজমি কি লেখা থাকে। অবস্থা স্যার? তো এখনকার মডার্ন বইয়ে খোয়ারিজমি লেখা থাকে। কি লেখা থাকে বাবা? খোয়ারিজমি। এই ব্যক্তিটা, এই ব্যক্তিটা প্রথম তার একটা বইয়ে এই শব্দটা ব্যবহার করে। ঠিক আছে, কোন শব্দটা? অ্যালজেব্রা। কথা বুঝেছো? ইনি প্রথম অ্যালজেব্রা শব্দটা ব্যবহার করে তার একটা বইয়ে। ইনি কি বাবা? গণিতবিদ। ঠিক আছে, ইনি কি? গণিতজ্ঞ বা গণিতবিদ। আরো বিভিন্ন সেক্টরে হয়তো এনার পদাচরণ আছে। তো ইনাকে বলা হয় বীজগণিতের জনক। আর জনকটা কি বাবা? জনক মানে একটা বাংলা ভাষায় যে জন্ম দিয়েছে, জনক মানে জন্ম দেয় যে। তোমার জনককে তোমার পিতা, আমার জনককে আমার পিতা, ওই রকম। তো এই শব্দটা প্রথম যেহেতু ইনি, ইনি কি করেছিল? ব্যবহার করেছিল। তারপরে এই বীজগণিত বা অ্যালজেব্রা নিয়ে ইনি অনেক কিছু লিখেছেন, অনেক সূত্র আবিষ্কার করেছেন। তার জন্য ইনাকে বলা হয় বীজগণিতের জনক। তাহলে বীজগণিতের জনক কে বাবা? বীজগণিতের জনক, আমরা এত বড় নাম তো আর বলবো না, আমরা শুধু এই যে এতটুক নাম বলবো: আল খোয়ারিজমি। আল খারিজ। কথা বুঝেছো বাবা? বুঝেছো?
ওকে, আর বীজগণিতটা মনে রাখো, বীজগণিতটা হলো কি? বীজগণিতটা হলো গণিতের মৌলিক শাখার মধ্যে একটা এবং অত্যন্ত প্রাচীন একটা শাখা। ঠিক আছে, মনে থাকবে, প্রাচীন এবং মৌলিক শাখা। গণিতের বীজগণিতটা কি বাবা? গণিতের প্রাচীন ও মৌলিক শাখা। গণিতের প্রাচীন, প্রাচীন ও মৌলিক শাখা। ওকে, লেখা হয়েছে এতটুকু সবার? জি স্যার। আর এই অ্যালজেব্রাটা আরবি, মানে ঠিক আছে আরবি, কিন্তু এটা মানে তোমার একটু একটু পরিবর্তন হয়ে তারপরে অ্যালজেব্রা হয়েছে। প্রথমে এটা ছিল কি বাবা? আল জাবর। ঠিক আছে, যখন এই লেখক ইউজ করেছিল তখন ছিল আল জাবর। তো আল জাবর থেকে পরিবর্তন হয়ে অ্যালজেব্রা হয়েছে। ঠিক আছে বাবা, মনে রেখো এটা কিন্তু, মনে স্যার, থাকবে। বলো। আজকে থেকে আমাদের নতুন করে ক্লাস শুরু হলো। হ্যাঁ, নতুন করে। ঠিক আছে, মনে থাকবে, এটাও লিখে নাও সবাই, আল জাবর এই শব্দটা থেকে পরিবর্তন হয়ে অ্যালজেব্রা হয়েছে। ঠিক আছে বাবা, চলে গেলাম আমি, যাদের লেখা হয়নি রেকর্ড ক্লাস দেখে দরকার হলে আবার লিখে নেব। ওকে, এতটুকু আমরা বীজগণিত সম্পর্কে একটু জানলাম। পাটিগণিত আর বীজগণিতের মধ্যে একটা পার্থক্য। পাটিগণিত আর বীজগণিতের মধ্যে একটা পার্থক্যটা কি বাবু? সব থেকে বড় যে পার্থক্যটা হলো, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার। মনে রেখো, পাটিগণিত বীজগণিতের মধ্যে পার্থক্য একটাই হলো, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের ব্যবহার। মনে থাকবে, বীজগণিতের, বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য অক্ষর প্রতীক। আমরা চিনি অক্ষর প্রতীক, অক্ষর জি স্যার। প্রতীকের ব্যবহার। অক্ষর প্রতীক আমরা কি বাবা? এ বি সি এগুলোর ব্যবহার, বাংলা না ইংরেজি অক্ষর প্রতীক। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, বলো। স্যার আমাদের খাতা কি পেয়েছিলেন? হ্যাঁ, খাতা পাইছি, দেখা হবে। দেখো, এখন লিখে নাও, বীজগাণিতিক রাশি কাকে বলে? বীজগাণিতিক, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বীজগাণিতিক রাশি কাকে বলে? স্যার, এগুলো না আমাদেরকে লিখে দিয়েছিলেন। হ্যাঁ, লিখো আবার, বীজগাণিতিক রাশি কাকে বলে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেউ দেরি করো না, বুঝছো? তোমরা সবাই 8:35, মানে 8:35-এ ক্লাস শুরু হয়। আমি যদি সুস্থ থাকি বা যদি ঝামেলায় না থাকি, খুব একটা এরকম হয় না মনে হয়, বছরে হয়তো দুই একবার এরকম হয়, ঝামেলা হয়। তাছাড়া 8:35 মানে 8:35-এই ক্লাসটা শুরু হয়। স্যার, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছিলাম কিন্তু ঢুকতে পারতেছিলাম না তখন, এর দেখো, জন্য দেরি হয়েছে। ওকে, তাহলে স্যার তোমরা আমার আমি বলি 8:25-এর পর থেকে শুরু করবা। তোমাদের আজকে একটু লেট হয়ে গেছে, তোমাদের লিংক তোমাদের গ্রুপে দিতে গিয়ে ক্লাস 5-এর গ্রুপে দিয়ে দিয়েছি। স্যার বুঝছো? আজকে না স্যার আজকে না ইংরেজি পরীক্ষা নিতে চেয়েছিলেন। নেবনি, আমি একটু বাইরে গেছিলাম তো, এই জন্য ইংরেজি প্রশ্নটা ওইভাবে কমপ্লিট করা হয়। দেখো, বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক,
এখানে বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক, চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে বীজগাণিতিক রাশি। যে রাশি তৈরি করা হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। বীজগাণিতিক রাশি বলে। আমরা বাংলাতে যেরকম পড়ি কি বাবা বাক্য, ইংরেজিতে পড়ি সেন্টেন্স, গণিতে সেটা হলো বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তিনটা সমার্থক প্রায়। বাংলাতে বাক্য, ইংরেজিতে সেন্টেন্স, গণিতে বীজগাণিতিক রাশি। বাক্যের ভেতরে কি থাকে? অনেকগুলো শব্দ থাকে, ওয়ার্ডের ভেতর সেন্টেন্সের ভেতরে অনেকগুলো ওয়ার্ড থাকে। আর বীজগাণিতিক রাশির ভেতরে কি কি থাকে বাবা? প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি সমন্বয় করে যা যা তৈরি করা হয় সেটাই হলো আমাদের বীজগাণিতিক রাশি। তার মানে কিরকম খেয়াল করো, 2x প্লাস a মাইনাস b, এটা একটা বীজগাণিতিক রাশি। মনে থাকবে? সেটা দুইটা হতে পারে, তিনটা হতে পারে, অনেক সময় একটাও হইতে পারে। মনে থাকবে? শুধু একটাও হতে পারে, দুইটাও হতে পারে, স্যার ধ্রুবক তিনটাও। স্যার ধ্রুবক আর চলকের স্যার পার্থক্যটা স্যার একবার বুঝিয়ে দিলে ভালো হতো আরেকবার। সময় আসলে বুঝাই দিবে। ঠিক আছে, ওকে। এখানে প্রক্রিয়া চিহ্ন মানে কি? প্রক্রিয়া চিহ্ন মানে, আমি এগুলো বিস্তারিত বুঝাবো, তারপরে দেখো। প্রক্রিয়া চিহ্ন মানে কি? প্লাস মাইনাস এগুলোর নাম আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। তারপরে চলক, চলক কোনগুলো? সংখ্যা প্রতীক বা সংখ্যাসূচক প্রতীক। সংখ্যা প্রতীক না কিন্তু, সংখ্যাসূচক প্রতীক বা চলক। সেগুলো কি বাবা? এ, বি, এক্স, ওয়াই এরকম। ধ্রুবক কোনগুলো? ধ্রুবক হলো আমাদের 2, 3, মানে এক কথায় সংখ্যা। সংখ্যাগুলো হলো ধ্রুবক। ওকে, ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন দেখো, প্রক্রিয়া চিহ্ন নিয়ে একটু কথা বলে নি, তারপরে আস্তে আস্তে চলকে যাব, ধ্রুবকে যাব, পদে যাব। প্রক্রিয়া চিহ্ন নিয়ে একটু কথা বলি। প্রক্রিয়া চিহ্নগুলো আমরা দেখো, প্রক্রিয়া চিহ্নগুলোর নাম আমরা অনেকে জানি, ছোটবেলা থেকেই শিখেছি ইংরেজিতে, কিন্তু তারপরে আরেকবার একটু দেখে নাও প্রক্রিয়া চিহ্নগুলোর নাম। এটাকে আমরা বলবো কি নাম বলবো? এটাকে প্লাস। কি বলবো? প্লাস। ঠিক আছে, তারপরে এটাকে কি বলবো আমরা বাবা? এটাকে মাইনাস। মাইনাস বানান ঠিক হলো রে? দেখো তো। তারপরে এটা কি? মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন গুণ। আর এই ভাগকে বলে কি বাবা? ডিভিশন। যারা এখনো হয়তো অনেকে জানে না, তারা লিখে নাও। ঠিক আছে, স্যার আমাদেরকে বইয়ের অঙ্ক করাবেন? সব অঙ্ক করাবো। হয়েছে সবার? প্লিজ। ইয়েস স্যার। কেউ বাকি থাকলে হাত উঠাও।
ওকে, তুলে নাও তুলে নাও। উঠানো শেষে হাত নামায় ফেলো। মনে রাখো গুণের আরো একটা কিন্তু আরো একটা সিম্বল আছে। গুণের আরো একটা সিম্বল আছে যে ডট গুণ। এটা হলো ক্রস গুণ, যেটা আমরা এক্স এর মতো লিখি, এটা হলো ক্রস গুণ। আর আরেকটা হলো কি ডট গুণ। ঠিক আছে, আরেকটা কি ডট গুণ। গুণের আরো একটা নাম হলো কি বাবা, ইনটু। গুণের আরো একটা নাম কি, ইনটু। মানে দুইটারই উপরেরটাও ইনটু নিচেরটাও ইনটু। গুণের আরো একটা নাম কি, ইনটু। ডিভিশনের আর নাম কি আছে, ডিভিশন। অনেক সময় কি বলি আমরা, বাই। ডিভিশন কি বলি, বাই। চিহ্ন এরকম আছে, আবার ডিভিশনের চিহ্ন এরকমও হয়। আবার ভগ্নাংশ, যেটা ভগ্নাংশের যেটা চিহ্ন, ওটাও কিন্তু ভাগের চিহ্ন হয়। ঠিক আছে, এটা হয় বাই, যেটা হয়, এগুলো কিন্তু ভাগের চিহ্ন। যোগকে প্লাস বলে, অনেকে অ্যাডিশন বলে। ওকে, কেউ তো বাকি নাই না? জি স্যার। ওকে, তারপরে দেখো, একটু একটু দাঁড়াও। Okay. তারপরে দেখো, আমরা পদ পড়ি। আমি যতগুলো বই দেখেছি, পদের সংখ্যা আমার কাছে না বইগুলোতে কেমন কেমন লেগেছে। ঠিক আছে, রাশিমালার পদ অথবা পদ কাকে বলে, পদ কাকে বলে, পদের সংজ্ঞা আমার একটু কেমন কেমন লেগেছে। কেমন কেমন বলতে, আমি যখন তোমাদের এটা ডিসেম্বর মাসে ক্লাসটা নিয়েছিলাম, মনে আছে আমার, তখন বা অথবা আমার একটা রেকর্ড ক্লাস আছে যেটা ফেসবুকে আছে বা ইউটিউবে আছে, সেখানে আমি পদের সংজ্ঞা দুই রকম দিয়েছিলাম, একটা সঠিক সংজ্ঞা, একটা ভুল সংজ্ঞা। তো আমার কাছে মনে হয় বইতে যেগুলো আছে বা বিভিন্ন জায়গায় যেগুলো আছে সেগুলো ভুল। আমার কাছে যেটা মনে হয় লিখে নাও, আমার কাছে এটা সঠিক মনে হয়। এবং আমি অনেক, এক প্রকার বলতে গেলে মনে করো যে গবেষণা করেছি, গবেষণা করে মনে হয়েছে যে এটাই সঠিক, সর্বোচ্চ। লিখে নাও, বীজগাণিতিক রাশির যে যে অংশ প্লাস চিহ্ন দ্বারা, যে যে অংশ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, বীজগাণিতিক রাশির যে যে অংশ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তার প্রত্যেকটিকে প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। অনেক জায়গায়, অনেক জায়গায় না, ম্যাক্সিমাম না, সব জায়গায় প্রায় এখানে প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে বলে। কি চিহ্ন বাবা, প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে, তার প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। আমি বলেই দিলাম, ঠিক আছে। বিভিন্ন গাইড দেখবে, বিভিন্ন বই দেখবে, ইভেন বোর্ড বইও থাকতে পারে, বাট আই ডোন্ট কেয়ার। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে, চিন্তা ভাবনা অনেক করে আমি সেটা লিখে দিলাম। ঠিক আছে, এখন এটার জন্য ব্যাখ্যাও আমার কাছে আছে। তো খেয়াল করো, যেমন খেয়াল করো, 7a প্লাস 4d মাইনাস 3c, এখানে কয়টা পদ আছে? আমি বলেছিলাম প্লাস চিহ্ন দ্বারা যুক্ত। স্যার একটা। প্লাস চিহ্ন স্যার দ্বারা দুইটি। স্যার দুইটা। দুইটি। ওকে, স্যার দুইটি। স্যার দুইটি। এখানে অনেকে বলছে একটা, অনেকে বলছে দুইটা। দুইটি। এটা সেভেন আসলে, এটা দুইটি। আসলে খেয়াল করো, এটা আসলে এইভাবে থাকে। আসলে কিভাবে থাকে, এইভাবে থাকে। আসলে এইভাবে থাকে, কিভাবে থাকে, এটা মানে কি, এটা মানে কি ভালো করে খেয়াল করো। এটা মানে হলো প্লাস 7a
+4D প্লাস -3C। এটা আসলে থাকে এইভাবে। তাহলে এর ভেতরে কয়টা প্লাস দেখতে পাচ্ছ? কয়টা প্লাস দেখতে পাচ্ছ? স্যার তিনটা। তিনটি। তিনটি। তাহলে এখানে পদ কয়টি? স্যার তিনটি। তিনটি। এখানে পদ তিনটি। এখন তোমাদের কাছে এখানে ধোঁয়াশা যে স্যার প্লাস বললেন, প্লাস তো একটাই আছে। 7-এর আগে কি প্লাস নাই? জি স্যার আছে। ওকে, এখন খেয়াল করো, তুমি বলতে পারো যে স্যার 3C-র আগে তো মাইনাস, প্লাস তো নাই। প্লাস তো নাই, তাই না? কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমরা যখন পদ লিখি যে এখানে পদ তিনটি, কি কি যথা কি কি লিখি? 1 নম্বর হলো 7A, 2 নম্বর লিখি কি 4D, আর 3 নম্বর লিখি কি বাবা? 3 নম্বর পদের নাম কি? থ্রি সি। -3C। -3C। এখন আমার প্রশ্ন এই জায়গাতেই, আমার যদি মাইনাস দ্বারা পদ আলাদাই হয়ে যায়, মাইনাস দ্বারা যদি পদ আলাদাই হয়ে যায়, তাহলে তো আমার এই পদের নাম শুধু 3C হইতো, মাইনাস তো আর হইতো না, -3C তো হইতো না, তাই না বাবা? -3C কি হইতো? নো স্যার। স্যার। বুঝতে পেরেছো আমার কথা? ইয়েস স্যার। তো মনে ইয়েস রাখো, স্যার। মনে রাখো, আর কেউ যদি কিছু বলে ব্যাখ্যা যদি দিতে পারো দিবা, অথবা আমার রেফারেন্স দিবা, আমার নাম্বার দিয়ে দিবা, কেউ যদি এটাতে আর্গুমেন্ট করে। তো কথা বুঝেছো বাবা? পদটা কি বুঝলা? বীজগাণিতিক রাশির যে যে অংশ প্লাস চিহ্ন দ্বারা যুক্ত থাকে তার প্রত্যেকটিকে ওই রাশির পদ বলে। এখন আমি দেখাই দিলাম যে কিভাবে যুক্ত থাকে। এখন তোমরা তো আর এইভাবে সব সময় লিখে লিখে করতে পারবে না, তো মনে মনে তুমি বের করে নিবা। কি করে বের করবা খেয়াল করো। দেখো 7-এ কিছু নাই মানে সামনে কি থাকে? প্লাস থাকে, কিছু নাই। তাহলে দেখো আমি এখান থেকে শুরু করলাম, যখনই সামনে কোনো চিহ্ন দেখবো এটা স্টপ হয়ে যাব, তার মানে এটা একটা পদ। তারপরে দেখো প্লাসের পরে আবার শুরু হলো 4D, এবারে মাইনাস আছে, তাহলে এটা আলাদা পদ। ঠিক আছে? অর্থাৎ একটা, মনে রেখো, এক যোগ দ্বারা এটা কি হয়, বা প্লাস চিহ্ন দ্বারা এই পদগুলো আলাদা। ওকে। অনেক সময় আমরা হয়তো বুঝতে পারি না, অনেক সময় বুঝতে পারি না। এখানে এরকমও থাকতে পারে, মনে করো 2x প্লাস 3y 4z ইন্টু 9c মাইনাস 5a ইন্টু 2b। এখানে কয়টা পদ আছে? এখানে কয়টি পদ আছে? স্যার তিনটি। তিনটি। কি কি পদ? দেখো ভালো করে। আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমি তোমাদেরকে মানে মুখে মুখে বা দেখেই পদটা নির্ণয় করা। আমি তোমাদেরকে আবারও বলছি, প্রথম থেকে শুরু করলাম। প্লাস আসলে বা মাইনাস আসলে থেমে যাব। 2x থেকে দাগ দেওয়া শুরু করলাম, প্লাস এসেছে, থেমে গেছি। আবার প্লাসের পরে 3y থেকে দাগ দেওয়া শুরু করলাম, কোনো প্লাস মাইনাস কিছু দেখতে পাচ্ছি? ভিজিবল কোনো প্লাস মাইনাস দেখতে পাচ্ছি? দেখতে পাই। নো স্যার। তারপরে দেখো এই যে মাইনাস আছে, থেমে গেলাম। মাইনাস আছে, থেমে গেলাম। তারপর মাইনাসের পরে আবার শুরু করব। তারপরে মাইনাসের পরে আবার শুরু করব, লাস্ট পর্যন্ত আর নাই। তাহলে কয়টা পদ পেলাম এখানে? তিনটা পদ। তিনটা। পদগুলো কি কি? 2x, তারপরে কি 3y y ডিভিশন বা বাই 9c, আর হলো 5a 5 ইন্টু 2b। কিন্তু এখানে একটা কাহিনী হলো যে এটার চিহ্নটা কি হবে? মাইনাস হবে। মনে থাকবে? যেটার আগে মাইনাস আছে সেটার আগে অবশ্যই মাইনাস দিতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার বাবা? জি স্যার। কারো বুঝতে সমস্যা? জি গুণ স্যার। বা ভাগ পদ আলাদা করে না, যোগ আর বিয়োগই আমাদের পদ আলাদা করে, মেনলি যোগ আলাদা করে। কিন্তু আমরা তো দেখতে পাই না যে বিয়োগের মাঝখানে আবার একটা যোগও আছে। উঠানো হয়েছে সবার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। আসসালাম। ওকে।
এবার দেখো যে পদ, পদ বিভিন্ন রকম হয়, পদ বিভিন্ন রকম হয়। যেরকম এক পদী রাশি, এক পদী রাশি, এক পদী রাশি, তার মানে যে রাশিতে একটা পদ থাকে তাকে এক পদী রাশি বলে। একটা লিখে দিই তাহলে সব পারবে না। এক পদী রাশি কাকে বলে? কাকে বলে? উত্তর কি? যে রাশিতে, যে বীজগাণিতিক রাশিতে বা যে রাশিতে একটি মাত্র পদ থাকে, একটি মাত্র পদ থাকে, তাকে এক পদী রাশি বলে। এক পদী রাশি। তাহলে একটি মাত্র পদ আল্লাহ রাশি কোনটা? 2a হতে পারে না? হতে পারে যে Yes, কোনো। sir. তারপরে কি এক্স হতে পারে। ওকে, একটাই পদ, আবার একটা কি সংখ্যাও হতে পারে, শুধু একটাই পদ। ক্লিয়ার? তাহলে দ্বিপদী Yes, রাশি sir. কি বাবা? দ্বিপদী রাশি, স্যার দুইটা পদ। স্যার দুইটি পদ থাকলে দ্বিপদী রাশিতে দুইটা পদ থাকবে। ত্রিপদী রাশিতে কয়টা পদ থাকবে? তিনটি পদ। পদ স্যার। দ্বিপদী রাশি কয়টা পদ? দুইটা পদ। দুইটি পদ। দুইটি পদ। ত্রিপদী রাশি তিনটি পদ। তিনটি পদ। তিনটি পদ। ত্রিপদী রাশি। আর বহুপদী বললে? অধিক। স্যার 4, 5, 6 যেটা সেটা। তিনের বেশি। ঠিক আছে, বহুপদী বললে বহুপদী রাশি তিনের বেশি, তিনের অধিক। ঠিক আছে, তিনের অধিক। অনেকে তিনকেও বহুপদী রাশি বলে, কিন্তু তিনের অধিকই তোমরা জানো। যেহেতু তিন পর্যন্ত তো নাম আছেই, নাই? তিন পর্যন্ত নাম আছে ত্রিপদী, তারপরে বহুপদী তিনের অধিক। আবার অনেক ক্ষেত্রে অনেক সময় তিনটাকেও বহুপদী বলে, এগুলো অত ম্যাটার করে না। ঠিক আছে, সমস্যা আছে কারো? নো স্যার। নো স্যার। হ্যাঁ, আমাদের ইংলিশে যে আরেকটা ব্যাচ শুরু করবেন। করতে পারি বাবা, এটাকে শেষ হোক, এটা শেষ হতে কতদিন লাগে দেখা যাক। ওকে স্যার। নো স্যার। যেমন এরকম একটা ব্যাচ যেখানে 4, 5, 6, 7 এরকম কয়েকটা হয়। দেখা যাক বাবা, এটাকে শেষ হোক, সময় তো নাই আমার। শেষ হোক, যদি শেষ হয় তারপরে চিন্তা ভাবনা করবো, আর অবশ্যই তোমাদের সাথে সেই চিন্তা ভাবনাটা জানাবো। কেউ বাকি ছিল আর লিখতে? বাকি থাকলে কথা বলো। নো স্যার। ওকে, নো স্যার। এবার আমরা চলক নিয়ে কথা বলি। ঠিক আছে, চলক কাকে বলে? আমাদের দুইটা জিনিস আমাদের বীজগণিতে খুব বেশি লাগে, চলক আর ধ্রুবক। আমরা ভুলে যাই। চলক, 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 একটা মনে রাখলে তো আরেকটা মনে রাখতে পারবো। চলক যে চলে, চলক যে চলে। এখন যে চলে সে কি স্থির থাকে? নো স্যার। স্যার। আর ধ্রুবকটা কি বাবা? স্থির। ধ্রুবকটা কি বাবা? স্থির। এখন যে স্থির থাকে, মনে করো একটা গাড়ি, দুইটা গাড়ি আছে, একটা গাড়ি চলছেই আর একটা গাড়ি স্থিরই। ঠিক আছে, বা তোমার বাড়িটা হলো স্থির। তোমার বাড়ি, তোমার বাড়ি কি মনে করো এক হাত এদিকে বা এক হাত ডানে এক হাত বামে, এরকম কি সরে নাকি কোথাও? চলাচল করে? নো স্যার। নো স্যার। যেখানে করেছো সেখানেই, বরঞ্চ হয়তো ভূমিকম্প হলে হয়তো একটু এদিক ওদিক বাঁকা বা একটু দেবে টেবে যাইতে পারে, ওটা আলাদা কথা। তো বাড়ি হলো ধ্রুবক, মনে করো বাড়ি হলো ধ্রুবক, যার কোনো নড়চড় নাই, কোনো পরিবর্তন নাই, মানে অবস্থানের। আর চলক হলো মনে করো তোমার গাড়ি যে চলছে, আজ মনে করো ঢাকা, কাল চিটাগাং, পরশু রাজশাহী, যেখানে নিয়ে যাবে সেখানেই যাবে। তো চলক যার মান নির্দিষ্ট না, যার মান নির্দিষ্ট না, চলতেই আছে, কখনো কম কখনো বেশি, কখনো এই মান কখনো ওই মান। আর ধ্রুবক সবসময় ধ্রুবকই।
স্থির, সব সময় স্থির। ওইটার কোনোদিন কোনো মান পরিবর্তন হবে না। এখন আমাদের সিক্সের ব্যাচে যারা আছো, নতুন হয়তো কয়েকজন আছো, তারা বাদে যারা আগে থেকে আছো, আমরা সরল সমীকরণ অধ্যায়টা পড়লাম কিছুদিন আগে। তো সরল সমীকরণ অধ্যায়ে আমরা দেখো এ এ এর মান অথবা এক্স এর মান বের করলাম না, নির্ণয় করলাম না? এক্স ইয়েস এর মানে স্যার। নির্ণয় করলাম। তো এক্স এর মান যখন নির্ণয় করলাম, এক একটা অঙ্কের জন্য এক্স এর মান তো এক এক রকম এসেছে না একই রকম এসেছে? না স্যার, এক একটা অঙ্ক একরকম। স্যার গতকাল তোমরা পরীক্ষা দিয়েছিলে, সেই পরীক্ষাতেও কি এক্স অনেক জায়গায় এক্স ধরা লাগছে, এক্স এর মান কি সব জায়গায় একই এসেছে? না স্যার। স্যার তাহলে এই যে যে অক্ষর প্রতীকগুলো, যে অক্ষর প্রতীক বা অজ্ঞাত রাশি, এরা হলো চলক, যাদের মান নির্দিষ্ট না। ঠিক আছে, যাদের মান নির্দিষ্ট না। আর ধ্রুবকটা কোনটা? ধ্রুবক হলো, মনে করো আমি দুই বা টু, ইংরেজিতেই বলি টু। এই টুটা বাংলাদেশে আমি টু বলছি, আমেরিকার মানুষ কি বলবে? সর্বোচ্চ একটু উচ্চারণটাই আলাদা করবে। এই টু পরিবর্তন হয়ে কি থ্রি হবে নাকি? নো স্যার। না স্যার। এটার কি অন্য কোনো নাম বা অন্য কোনো কিছু আছে? নো স্যার। মানে মানের কি কোনো পরিবর্তন আছে? নো না স্যার। স্যার। তাদের দেশে গেলে, নো স্যার। নো স্যার। ইন্ডিয়াতে গেলে? দেশে গেলেও স্যার। নো স্যার। কিন্তু দেখো আমরা নিজেরাই এক্স এর মান এখনই যদি দুইটা অঙ্ক করি, দুইটা অঙ্কে দুই রকম বের হবে। অনেক সময় এক অঙ্কেও দুই রকম বের হয়। তাহলে যেগুলো বারবার পরিবর্তন হচ্ছে, নির্দিষ্ট কোনো মান নেই, এক কথায় নির্দিষ্ট কোনো মান নেই, সেগুলো হলো চলক। আর যেগুলো মান নির্দিষ্ট, সেগুলো হলো ধ্রুবক। তাহলে বুঝছি আমরা? জি স্যার। ওকে। স্যার, আমরা যদি চলকের মান বের করে ফেলি বা এক্স এর মান বের করে ফেলি, তাহলেই তো সেটা ধ্রুবক হয়ে যাবে। বাবা, যে মানটা বের হবে সেটা ধ্রুবক, কিন্তু ওই তো ধ্রুবক না। আমার কথা বুঝেছো? তুমি যার মান বের করছো সে তো ধ্রুবক না, মান বের করলে সেটা তো ধ্রুবক হবেই। একটা গাড়ি, একটা গাড়ি মনে করো, গাড়ির স্পিড কখনো তো ধ্রুবক হয় না, গাড়ির স্পিড ধ্রুবক না, বুঝছো? কিন্তু যে মানটা পাচ্ছি, কোনো সময় গাড়ি 80-তে উঠছে, কোনো সময় 100-তে উঠছে, এই 80ও ধ্রুবক, 100ও ধ্রুবক, কিন্তু স্পিডটা তো ধ্রুবক না। ধ্রুবক এক এক সময় এক একটা হচ্ছে। আমার কথা বুঝতে পেরেছো? এক্স ধ্রুবক না, কিন্তু এক্স এর মান যেটা পাচ্ছি সেটা তো ধ্রুবক। তাই বলে এক্স তো আর ধ্রুবক হয়ে যাবে না। খেয়াল করো, স্যার, স্ক্রিন না কি যেন একটা বললেন? বীজগণিতে, স্যার, হ্যাঁ, আপনি স্ক্রিন না কি যেন একটা বললেন, ওটা কি? কিছুই বলিনি, না মিউট করো। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে, অক্ষর প্রতীককে চলক বলে, চলক বলে। বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। আরো একটু অ্যাড করে নাও। চলক এমন একটি রাশি, চলক এমন একটি রাশি, সরি, চলক এমন একটি প্রতীক, প্রতীক যার মানের পরিবর্তন হয়, যার মানের পরিবর্তন হয়। ঠিক আছে, বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয়। চলক কোনগুলো সেগুলো তো আমরা জানি, অক্ষর প্রতীক। স্যার, হ্যাঁ, এটা কি একটা একটা প্রশ্নের দুইটা উত্তর নাকি কি? একটাই একটাই। মনে রেখো, চলকের মান কোনো সময় নির্দিষ্ট না, চলকের মান কোনো সময় নির্দিষ্ট না। এ, বি, এক্স, ওয়াই, এগুলো। এবার দেখো ধ্রুবক। ধ্রুবক কাকে বলে? ধ্রুবক কাকে বলে?
দেখো, যে প্রতীকের গাণিতিক প্রক্রিয়ায়, প্রতীক বলতে একটু একটু কারেকশন করি, এটা এটা একটু একটু, এখানে প্রতীক নাম লিখে রাশি লিখি। যে রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের কোনো পরিবর্তন হয় না, মানের কোনো পরিবর্তন হয় না, যে রাশির গাণিতিক প্রক্রিয়ায় মানের কোনো পরিবর্তন হয় না তাকে ধ্রুবক বলে। তাকে ধ্রুবক বলে। ধ্রুবক কোনগুলো বাবা? যেমন টু, 3 4 থ্রি, 100, 200, সংখ্যা। এক কথায় ধ্রুবক কি বাবা? সংখ্যা। ধ্রুবক হলো সংখ্যা। আর আর হলো চলক হলো অক্ষর, লেটার। ঠিক আছে, চলক হলো কি? অক্ষর বা লেটার। মনে থাকবে? চলক হলো অক্ষর, লেটার। ধ্রুবক হলো সংখ্যা, নাম্বার, ডিজিট, এগুলো। স্যার লেখা হয়ে গেছে। এগুলো বেসিক, ঠিক আছে, এগুলো বেসিক, এগুলো সারা জীবন ক্লিয়ার রাখবা। এগুলো সারা জীবন ক্লিয়ার রাখলে তোমাদের। কিছু বলবা মুজিব? না স্যার, লেখা এখনো শেষ হয়নি ওই জন্য। হুম। বাকি আছো আর? স্যার হয়ে গেছে তো। নো স্যার। ওকে, আর দুইটা জিনিস শিখাবো, শিখায় আজকে ছুটি দেবো। দেখো, সহগ কাকে বলে? অনেক সময় এটাকে সাংখ্যিক সহগও বলা হয়, একই কথা। ঠিক আছে, সহগ, সহগ যে সাথে থাকে, যে সাথে থাকে, যে সাথে থাকে সেই সহগ, যে সাথে থাকে সেই সহগ। এখন মনে করো, আমি একটু এগিয়ে একটু বুঝাই দিই। তুমি তোমার তুমি তোমার মায়ের সাথে বাইরে গিয়েছিলে। এখন প্রশ্ন যদি বলি যে তোমার সাথে কে ছিল, তোমার আমার সাথে মা। কে ছিল? মা। আমার মা। আমার মা। তোমার সাথে কে ছিল? তাহলে এখানে সহগ কে? সাথে যে থাকবে সেই সহগ। আমি বলছি তোমার সাথে কে ছিল, তাহলে তোমার সহগ কে? তোমার সহগ, অর্থাৎ মা। আমার মা। মা। তোমার সহগ, তোমার সহগ
আর যদি এরকম হয় মায়ের সাথে কে ছিল, আমি মায়ের আমি ছিলাম। সাথে কে ছিল মানে মায়ের সহগ। কি? মায়ের সহগ। মায়ের সহগ। এটা মায়ের কিন্তু বুঝতে সহগ। হবে, বুঝছো? এটা বুঝতে হবে। আমরা অনেক সময় ভুল করি, অনেক সময় ভুল করি, সহগ জিনিসটা বুঝতে ভুল করি। সাংখ্যিক সহগে ভুল হয় না, বাট আক্ষরিক সহগে আমাদের ভুল হয়। মনে থাকবে। সহগ মানে মিউট করি, এই কার আনমিউট আছে রে? মিউট করি। রামিসা, আত্মামান্না যাচ্ছা দে মিউট। সহগ মানে যে সাথে থাকে। সাংখ্যিক সহগে আমরা ইজিলি বুঝতে পারি, এই মনে করো 2a, এটা আমরা ইজিলি বুঝতে পারি যে এ এর সহগ হলো 2, মানে এর সাথে আছে 2। কিন্তু যদি এ আর এক্স থাকে তো কে কার সহগ সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। কে কার সহগ সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। যদি বলে এ এর সহগ কত, তাহলে এক্স। আর যদি বলে এক্স এর সহগ কত, তখন বলবো এ। বুঝাইতে পারছি না পারি নাই? সাংখ্যিক সহগে এটা কিন্তু একটাই সহগ, সহগ কি 2। আবার 2 এর সহগে এ বললো না কিন্তু, এই যে আমার উদাহরণের মতো। এই উদাহরণটা প্রযোজ্য আক্ষরিক সহগের জন্য, মনে থাকবে। আমার কথা কি বুঝছো না বোঝনি? স্যার বুঝছি। এই উদাহরণটা প্রযোজ্য আক্ষরিক সহগের ক্ষেত্রে। আর সাংখ্যিক সহগের ক্ষেত্রে সবসময় সংখ্যায় সহগ আকারে থাকে, সবসময় সংখ্যায় সহগ আকারে থাকে। ক্লিয়ার? এই ক্লিয়ার? কথা বলেন না। জি জি স্যার। স্যার, শুধু ক্লিয়ার না ডাব হয়ে গেছে। ওকে, একটু দেখো। স্যার ক্লিয়ার না ডাব। দেখো আবার নারিকেল যেন না হয়। স্যার ডাব সার্থক আমার স্যার। নারকেল কেমনে হবে? ডাব কিনে নিয়ে এসে রেখে দিলে নারকেল হয়ে যাবে। ও, ও এখন কি ভুলে আর, গেছি ডাব। এখন কি মানুষ আর ডাব খায় নাকি, আর নারিকেলই খায়। মানুষ চালাক হয়ে স্যার গেছে। নারকেল, তাই তো। নারকেল ভালো লাগে না। ডাব আরে, ঠিক আছে। মানুষ এখন চালাক হয়ে গেছে। এখন ডাবের দোকানে গিয়ে বলে কি, কচি ডাব খাবে না, বলবে যে ভেতরে শাঁস আছে এরকম ডাবই দাও। হ্যাঁ, কেন? লাভ আছে না, শ্বাস পানির খাবে সাথে, সেজন্য। পানির সাথে শাঁস ও, ফ্রি। এই হুম খেয়াল হুম করে হুম। বলছি। এই ঠিক আছে, লিখে নাও এটা। কোনো, মিউট করি রে, কার ওইখান থেকে শব্দ আসছে সবাই। স্যার আমার আবার মিউট। কোনো একপদী, কোনো একপদী রাশির সাথে, কোনো একপদী রাশির সাথে কোনো স্বাভাবিক সংখ্যা, আকিফা কিছু বলবা? স্বাভাবিক সংখ্যা গুণক আকারে বা গুণক হিসেবে যুক্ত থাকলে স্যার আপনি লিখতে লিখতে কিভাবে দেখে ফেলেন কি হাত তুলছে? ওই গুণককে স্যার হোস্ট তাই। রাশিটির, রাশিটির না পদটির, পদটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। পদটির সাংখ্যিক সহগ বা সহগ বলে। এখন আমি আবারও বলছি, সহগ দুই, দুই ধরনের। সহগ কয় ধরনের? সহগ হলো দুই ধরনের, একটা হলো সাংখ্যিক সহগ, একটা হলো আক্ষরিক সহগ। সহগ দুই ধরনের, একটা সাংখ্যিক সহগ আর একটা কি বাবা, আক্ষরিক সহগ। একটা সাংখ্যিক সহগ আর একটা আক্ষরিক সহগ। সাংখ্যিক সহগে আমাদের ঝামেলা হয় না, সাংখ্যিক সহগে আমাদের ঝামেলা হয় না, আমাদের ঝামেলা হয় আক্ষরিক সহগে। আক্ষরিক সহগটা আমরা বুঝতে সমস্যা হবে। ঠিক আছে। এই পর্যন্তই আজকে, এই পর্যন্ত তোমরা প্র্যাকটিস করো। আগামী দিন আমরা সাংখ্যিক সহগ, আক্ষরিক সহগ,
তারপরে পদ টদ আরো বাকি যেগুলো আছে বেসিকের সেগুলো আমরা আলোচনা করব। আরো একদিন আসলে মানে কি আরো একদিন স্যার, আমরা বেসিক নিয়ে আলোচনা করে তারপর আমরা হয়তো গণিতে যা মানে মূল অঙ্কে যাব, অথবা আগামী দিন যদি আমাদের যদি বেসিক সম্পূর্ণ হয়ে যায় তাহলে তারপরে আমরা অঙ্কতে যাব। আগামী পরশুদিন তোমাদের ক্লাস সোমবার। আর মনে রেখো, শনি আর সোমবার যা পড়াবো মঙ্গলবার তার উপরে পরীক্ষা নিব। তো ক্লাসগুলো ভালো করে কইরো, ঠিক আছে? সবাই ক্লাসগুলো করে আর রেকর্ড ক্লাসগুলো সংরক্ষণ করে রেখো। সংরক্ষণ বলতে রেকর্ড ক্লাসগুলো স্যার ভালোভাবে যত্ন রাখবো। স্যার ফরওয়ার্ড করে। বলো স্যার আমাদের কি যে বলো বলো। সাবজেক্টের মাথায় করতে হবে? কেউ কিছু বলছো? আমি রেকর্ডিং বন্ধ করে দিই, তারপর যার যা ইচ্ছা কথা বলার বলো।